সেদিন আমিও চমকে উঠেছিলাম। আমার স্থানে যদি আপনি থাকতেন তাহলে আপনিও চমকে উঠতেন। আমি বাসর ঘরে প্রবেশ করতেই আমার নববধূ বিছানা থেকে নেমে আমার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগলো। আমি অবাক হয়ে জানতে চাইলাম, আমি ভাবলাম তুমি আমাকে সালাম করবে, কিন্তু তুমি এভাবে পা জড়িয়ে ধরে কান্না করছো কেন? কোনো উত্তর নেই, কান্না করেই যাচ্ছে। আমি আবার জানতে চাইলাম, তোমার কি হয়েছে? উঠে দাঁড়াও, আমার কাছে বলো, আমাদের বাসার কেউ কি তোমাকে কিছু বলেছে? তারপর কোনো উত্তর পেলাম না। আমি বাধ্য হয়ে আমার নববধূ ইভাকে দু বাহু ধরে টেনে তুলে দাঁড় করালাম। ইভা তখনও কান্না করছিল। বিষয়টা আমার কাছে খুব খারাপ লাগলো। আমি হাত বাড়িয়ে ওর চোখের পানি মুছে দিতে যাব, তখনই ও আমার হাত ধরে অনুনয় বিনয় করে বলল, আমাকে আপনি ক্ষমা করে দিন, আমি অনেক বড় পাপী। আমি ইভার কথা শুনে অবাক হয়ে গেলাম। জানতে চাইলাম, তুমি এসব কি বলছো? তুমি পাপী হবে কেন? আমি গর্ভবতী। কথাটা শোনা মাত্র আমি চমকে উঠলাম। আপনার বন্ধু বাবুর সন্তান আমার গর্ভে। কথাটা শুনে আমার মাথার উপর যেন বাজ পড়ল। আমি কাঁপা কাঁপা গলায় জানতে চাইলাম, তুমি এসব কি বলছো? বাবুর সন্তান যদি তোমার গর্ভে থাকে তাহলে আমাকে তুমি বিয়ে করেছো কেন? কেন বিয়ে করেছি শুনবেন? তাহলে শুনো। বাবু আমার পরিবার থেকে বিয়ের চাপ দিচ্ছে, তুমি কিছু একটা করো। তুমি ভালো করে জানো আমি বিবাহিত। এখন আমি কি করব? আমার সাথে যখন প্রেম করেছো তখন আমি জানতাম না যে তুমি বিবাহিত। তুমি আমাকে ভালোবাসার জালে ফাঁসিয়ে আমার সর্বনাশ করে এখন এই কথা তুমি বলতে পারো না। আমি তো বললাম বাচ্চাটা ফেলে দাও। উত্তেজিত হয়ে ইভা বসা থেকে দাঁড়িয়ে গিয়ে বলল, অসম্ভব, এত বড় পাপ আমি করতে পারবো না। তোমাকে বিয়ে করাও আমার সম্ভব না। কিন্তুটা কি? তোমার গর্ভে এখন বাচ্চার বয়স 3 মাস। এখন যদি তোমার মা বাবার কথায় তুমি বিয়ে করে ফেলো তাহলে তোমার স্বামী কোনোভাবেই বুঝতে পারবে না এই সন্তান কার। তখন নিজের সন্তান মনে করে মেনে নিবে আর সমস্যার সমাধান হয়ে যাবে। বাবু তুমি অনেক খারাপ একটা মানুষ। তোমার সন্তান কেন অন্যের সন্তান হিসাবে চালিয়ে দিতে চাইছো? এটা কি বাজারের পণ্য মনে করেছো? এটা তোমার আর আমার ভালোবাসার ফসল। এবার বাবু কাঁদো কাঁদো গলায় ইভার হাত ধরে অনুনয় বিনয় করে বলল, আমি সত্যি তোমায় ভালোবাসি, কিন্তু বিশ্বাস করো জোনাকি যদি তোমার আর আমার সম্পর্কের কথা জানতে পারে, ওর ভাই পুলিশ অফিসার, তাকে দিয়ে আমাকে জেলে ভরে দিবে। তুমি কি চাও আমি জেলের ভাত খাই? তাহলে এখন আমি কি করব? আমি চাই তুমি ভালো থাকো, সুখে থাকো। তাই আমার মাথায় একটা বুদ্ধি আছে, সেই বুদ্ধি মোতাবেক যদি কাজ করি তাহলে তুমি ভালো থাকবে, আমার সন্তানও ভালো থাকবে। আর মাঝখানে আমি তোমাকে গিয়ে দেখে আসতে পারবো, আমার সন্তানকেও দেখে আসতে পারবো। কি কাজ? আমার বন্ধু অপুর জন্য পাত্রী দেখা হচ্ছে, কিন্তু কোনো পাত্রী ওর পছন্দ হচ্ছে না। আমার অগাধ বিশ্বাস আছে তোমাকে দেখলেই অপুর মা তোমাকে পছন্দ করে ফেলবে। তোমার মাথায় কি সমস্যা হয়েছে? তুমি এসব কি বলছো? আমি যা বলছি মনোযোগ দিয়ে শোনো। অপু অনেক বড় লোক, ওর মা অনেক ভালো, অপু অনেক ভালো ছেলে। তোমার সাথে অপুর বিয়ে হলে তুমি অনেক সুখে শান্তিতে থাকবে। এমন শান্তি আমি চাই না। তুমি আমাকে বিয়ে করবে। বাবু আবারও ইভাকে অনুনয় বিনয় করে ন্যাকা কান্না করে বোঝাতে লাগলো। তারপর আপনাকে বিয়ে করতে আমি রাজি হয়েছি। আমাকে যদি বিয়ে করতে তুমি রাজি হয়ে থাকো তাহলে এখন কান্না করছো কেন? এখন আমাকে সব সত্যটা কেন বলে দিয়েছো? কারণ আমার বিবেক আমাকে যন্ত্রণা দিচ্ছে। আমি খোঁজ নিয়ে জেনেছি আপনার পরিবারটা অনেক ভালো, আপনি একজন মানবিক মানুষ। আপনার সাথে যদি আমি প্রতারণা করি তাহলে আল্লাহ আমাকে ক্ষমা করবেন না। প্রতারণা তো করেই ফেলেছো। বিশ্বাস করুন আমি বাবুর কথার মারপ্যাচে পড়ে এত বড় একটা অন্যায় করতে আমি বাধ্য হয়েছি। আপনি আমাকে ক্ষমা করে দিন। আমি সকাল হলেই আমার বাবার বাড়ি চলে যাব। তুমি কি বলছো? তুমি কি বুঝতে পারছো? আমার মা হার্টের রোগী। যদি এই কথা জানতে পারে তাহলে সাথে সাথে হার্ট অ্যাটাক করে মারা যাবে। তুমি কি বুঝতে পারছো? আমার একটা সমাজ আছে, সেই সমাজের মানুষ যদি এই কথা জানতে পারে আমাদের মুখে চুনকালি মেখে দিবে। আপনারা তো কোনো দোষ করেননি, দোষ তো আমি করেছি। আপনি আমাকে সাজা দিন। দোষ তুমিও করনি, সব দোষ করেছে বাবু। আর বাবুর সাথে আমার একটা বোঝাপড়া আছে। তুমি শুয়ে পড়ো। আর একটা কথা শোনো, ভুলেও যেন এই সত্যটা আমার মা যেন জানতে না পারে। বলেই আমি বাসুর ঘর থেকে বের হয়ে গেলাম। ইভা অনুশোচনার আগুনে পুড়তে পুড়তে আবারও কান্না করতে করতে বিছানায় বসে পড়ল। সারা রাত আমি বারান্দায় দাঁড়িয়ে সিগারেট খেয়েছি আর ভেবেছি আমার সাথে কেন এমন হলো। কোনো উত্তরই তো মিলছে না। জীবনে কোনো অন্যায়ের সাথে আপোষ করিনি, কোনো অন্যায় নিজেও করিনি। সবসময় সৎভাবে জীবনযাপন করতে চেয়েছি, মানুষকে ভালোবেসেছি, কিন্তু সেই মানুষগুলোই আমার সাথে প্রতারণা করলো। ভাবছি আর সিগারেট টান দিচ্ছি। পরদিন খুব সকালবেলা আমি বাবুর বাড়িতে প্রবেশ করলাম। বাবুর স্ত্রী জোনাকি আমাকে সালাম দিয়ে আমার দিকে হা করে তাকিয়ে রইল। জানতে চাইলো, ভাই এত সকালবেলা আপনি আমাদের বাসায়? বাবু কি বাসায় আছে? হ্যাঁ উনি ঘুমোচ্ছে, কিন্তু আমার তো হিসাব মিলছে না। গতরাতে আপনার বাসর রাত ছিল আর আপনার চোখ লাল, মনে হয় সারা রাত ঘুমননি। আর এত সকালবেলা আপনি আমার বাড়িতে? চলুন বেডরুমে চলুন, তারপর সব খুলে বলছি। জোনাকি আর আমি বেডরুমের দিকে পা বাড়ালাম। আমি আর জোনাকি বেডরুমের ভেতরে প্রবেশ করলাম। জোনাকি বাবুকে ডাক দিতেই বাবুর ঘুম ভেঙে গেল। শোয়া থেকে উঠে বসলো। আমাকে দেখেই চমকে উঠলো, চোখ বড় বড় করে বলল, তুই এত সকালে আমাদের বাসায়? আমি রহস্যময় একটা হাসি দিয়ে বললাম, অবাক হওয়ার কিছুই নেই। তুই আমার অনেক ভালো একটা বন্ধু, কাছের একটা বন্ধু। আমার মনের সব কথা আমি তোর কাছে প্রকাশ করি। সকাল সকাল চলে আসলাম মনের গভীরে কিছু কথা জমেছে, এই কথাগুলো বলতে। বাবু কাঁপা কাঁপা গলায় বলল, কি কথা? বাবুর কাঁপাকাঁপি দেখে আমার মনে হলো ও হয়তো মনে মনে ভয় পাচ্ছে। কি ব্যাপার, তুই ভয় পাচ্ছিস কেন? আমার কথাগুলো শোন, সব ভয়গুলো কেটে যাবে। জোনাকি বলল, ভাই ড্রয়িং রুমে চলুন, বসে না হয় সব কথা বলা যাবে। আপনি বসুন, আপনার সামনেই কথাগুলো ওকে আমি বলতে চাই। বাবু তোর মনে আছে 2 বছর আগে তুই কান্না করতে করতে দৌড়ে আমার অফিসে প্রবেশ করেছিলি? হ্যাঁ মনে আছে, কিন্তু এসব কথা এখন কেন বলছিস? একটু মনে করে দেখতো সেদিন কেন কান্না করে আমার অফিসে এসেছিলি? দোস্ত আমার মা মেডিকেলে ভর্তি, ইমিডিয়েটলি তার অপারেশন করতে হবে, তুই আমাকে 5 লক্ষ টাকা দে। তুই কান্না করছিস কেন? আর তুই আমাকে ফোন করে বললেই তো আমি টাকাটা নিয়ে মেডিকেলে আসতাম।
ভালোবাসতাম। আমি ভেবেছিলাম তুই যদি টাকাটা না দিস, এর আগেও তোর কাছ থেকে অনেক টাকা নিয়েছি, তোকে ফেরত দিতে পারিনি, সেই লজ্জায় তোকে ফোন করে কিছু বলিনি। আমার আছে বলেই তোকে দিচ্ছি। তুই আমার প্রাণের চেয়ে প্রিয় বন্ধু, তোর যদি প্রয়োজন হয় আমি তোকে আরো দেব। তুই এমন কথা বলে আমাকে কষ্ট দিস না, তোর মা তো আমারও মায়ের মতো। চল আমি মেডিকেলে যাব, খালাম্মার চিকিৎসার যত টাকা সব আমি দেব। বলেই আমরা দুজন অফিস কক্ষ থেকে বের হয়ে গেলাম। তুই কি আজকে সেই টাকা চাইতে এসেছিস? দূর বোকা, তোর সবকিছুতেই তো আমার অবদান। তুই আমার ঋণ কিভাবে শোধ করবি? তোর এই ফ্ল্যাটটা কেনার জন্য 10 লক্ষ টাকাও আমি দিয়েছি। তোকে ভালো একটা ব্যবসায় প্রতিষ্ঠিত করতে যে টাকার দরকার সে টাকাটাও আমি দিয়েছিস সেটা অস্বীকার করছি না, কিন্তু এত সকালবেলা এসে পুরনো কথাগুলো কেন তুলছিস? কারণ মনে করিয়ে দিচ্ছে আমি কে। তুই তো আমার বন্ধু, আমার প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। ভাবি শুনেছেন, আমি ওর প্রাণের চেয়েও প্রিয় বন্ধু। জোনাকি বলল, ভাই কি হয়েছে? হঠাৎ আপনি এমন কথা কেন বলছেন? ভাবি আপনাকে একটা গল্প বলি। বাবু জীবনে ঘটে যাওয়া একটা গল্প। একবার হোটেলে অল্প বয়সী একটা কিশোরী মেয়ে সহ ধরা পড়ল বাবু। কথাটি শোনা মাত্র জোনাকি চমকে উঠে দাঁড়িয়ে গেল। বাবু বলল, তুই এসব পুরনো কথা কেন তুলছিস? আরে শেষ করতে দে। ভাবি বাবু আমাকে কল দিল, আমি ছুটে গেলাম। তারপর কিশোরী মেয়েটি হোটেলের একটি কক্ষের বিছানার কোণে বসে কান্না করছে। বাবু মাথা নিচু করেই পাশে বসে আছে। আমি পুলিশ অফিসারের কাছে জানতে চাইলাম, অফিসার এখন এর সমাধান কি? আপনার বন্ধুকে এখন আমি থানায় নিয়ে যাব, এটাই হলো সমাধান। বাবু কাঁদো কাঁদো হয়ে আমার দিকে তাকিয়ে বলল, দোস্ত তুই কিছু একটা কর। অফিসার আমি মানছি আমার বন্ধু দোষ করেছে, কিন্তু আমরা যদি এই মেয়েটার সব দায় দায়িত্ব নিই তাহলে তো কোনো সমস্যা নেই। আপনি কি দায়িত্বের কথা বলছেন? আপনার বন্ধু চাকরির প্রলোভন দেখিয়ে বারবার এই মেয়েটাকে শারীরিক নির্যাতন করেছে। ওর বাবা মা থানায় কমপ্লেন করেছে, আর আজ হোটেলে নিয়ে এসেছে, হাতে নাতে ধরেছি। এখন যা করব আইন মোতাবেক করব। বাবু কান্না শুরু করলো। অনুনয় বিনয় করে পুলিশ অফিসারের কাছে ক্ষমা চাইতে লাগলো আর আমাকে বোঝাতে লাগলো। বাবুকে সান্ত্বনা দিয়ে আমি পুলিশ অফিসারকে অনুরোধ করে তাকে নিয়ে বাইরে চলে আসলাম। তারপর মেয়ের মাকে 10 লক্ষ টাকা জরিমানা দিয়েছিলাম, যেন মেয়েটাকে ভালো এক জায়গায় বিয়ে দিতে পারে, আর এই ঘটনা যেন কেউ জানতে না পারে। সবকিছু ধামাচাপা পড়ে গেল। জোনাকি উত্তেজিত হয়ে পড়ল, আপনার বন্ধু এত খারাপ এত জঘন্য কাজ করেছে, আপনি আমাকে কেন বলেননি? কারণ আমি আমার বন্ধুটাকে অনেক ভালোবাসতাম। আমার কথা শেষ হতেই বাবু উত্তেজিত হয়ে বিছানা থেকে নেমে দাঁড়িয়ে গিয়ে বলল, হ্যাঁ আমাকে অনেক তুই উপকার করেছিস, কিন্তু আজ আমার স্ত্রীর সামনে তুই আমাকে চরম অপমান করেছিস। উপকার করেছিস বলে কি আজ সেই প্রতিদান দিতে এসেছিস? প্রতিদান? আরে প্রতিদান তো তুই আমাকে দিয়েছিস। আমি তোকে বিশ্বাস করতাম, ভালোবাসতাম। তোর বিপদে আপদে সবার আগে আমি ছুটে আসতাম, আর সেই তুই আমার সাথে এত বড় প্রতারণা করলি কিভাবে? আমার কথা শুনে বাবু থতমত খেয়ে গেল। জোনাকি বলল, ভাই ও আপনার সাথে কি করেছে? ভাবি আপনার কুলাঙ্গার স্বামী ওর গার্লফ্রেন্ডকে প্রেগনেন্ট করে আমার ঘাড়ের উপর বসিয়ে দিয়েছে। জোনাকি চমকে উঠে বলল, কি বলছেন ভাই? আমি গতকাল যে ইভাকে বিয়ে করেছি সেই ইভার গর্ভে বাবুর সন্তান। কথাটি শোনা মাত্র জোনাকি চমকে উঠল। ও নিজের দোষ লুকাতে ইভাকে ম্যানেজ করে আমার সাথে বিয়েতে রাজি করিয়েছে। ও কোকিল হয়ে কাকের বাসায় ডিম পেড়েছে। বাবু মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। আচ্ছা আমি তোর কোনো ক্ষতি করিনি, তাহলে আমার কেন এত বড় ক্ষতিটা তুই করলি? আমার মা যদি এই ঘটনাটা জানতে পারে তাহলে হার্ট অ্যাটাক করে মারা যাবে, কিন্তু আমার টাকা দিয়ে আমি তোর মাকে বাঁচিয়েছিলাম। তোর গায়ে যেন কলঙ্কের দাগ না লাগে সেজন্য টাকা দিয়ে তোর কলঙ্ক মুছে দিয়েছিলাম, কিন্তু তুই এটা কি করলি? জোনাকি উত্তেজিত হয়ে বাবুর কলার ধরে কষে চর বসিয়ে দিয়ে বলল, তোর মতো জঘন্য মানুষ পৃথিবীতে দ্বিতীয়জন আছে কিনা আমার জানা নেই। এমন ফেরেশতার মতো মানুষটার সাথে তুই যা করেছিস তা ক্ষমার অযোগ্য। তোর শাস্তি হলো আমি তোকে ডিভোর্স দিব, আর অপু ভাই ইভাকে ডিভোর্স দিবে। তুই ইভাকে বিয়ে করবি, আর যদি কোনো ছলচাতুরি করিস তাহলে আমার পুলিশ অফিসার ভাইকে দিয়ে তোর বিরুদ্ধে 10টা মামলা করব। কথাটি শুনে বাবু ভয়ে কান্নাকাটি শুরু করলো। আমার কাছে আর জোনাকির কাছে ক্ষমা চাইতে লাগলো। প্রিয় ভিউয়ার্স, আপনারা বলুন এমন জঘন্য অপরাধীকে ক্ষমা করা কি উচিত? মন্তব্য করে জানিয়ে দিন। গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করুন। গল্পটির রচনা ফেরদৌস অপু, পরিচালনায় মোশাররফ হোসেন মৃদুল। ধন্যবাদ।